আরেকটা হচ্ছে ভাষা। এগুলি সবই ইংরেজি ভাষায় প্রণীত হয় এবং সেটা বিদেশি যারা কনসালটেন্ট তাদের নিজেদের জানা বোঝা এবং আমলা, মানে আপনি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তারা ঋণ দেয়, তার মধ্যে বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউএসএইড, ইউএনডিপি এরা থাকে। এরা ঋণ দেয়, ফিজিবিলিটি স্টাডি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে বিভিন্ন ধরনের পরিকল্পনা হয় এবং সেই পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের মানুষ নিয়ে, বাংলাদেশের মানুষের নদী নিয়ে, এবং বাংলাদেশের মানুষের নদীর উপরে এমন সব পরিকল্পনা হচ্ছে যেগুলি দিয়ে পুরো বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষ সেটা জানে না যে কী পরিকল্পনা হচ্ছে। এই প্রবন্ধের মধ্যে ফ্লাড অ্যাকশন প্ল্যানের কথা আছে, ডেল্টা প্ল্যানের কথা আছে, শতবর্ষের প্ল্যান যেটা নিয়ে গত সরকার খুবই গর্ব করত, সেই ডেল্টা প্ল্যানের কথা আছে, পানি নীতির কথা আছে। এগুলো কিন্তু আপনি বাংলাদেশের মানুষ, নাগরিক যাদের নদীর পাড়ে বাস করে তারা তো বটেই, সাধারণভাবে নাগরিক হিসেবে আমাদের কাছেও সেটা সহজলভ্য না। তার মানে নীতি নির্ধারণ হচ্ছে কার জন্য এবং কী লক্ষ্যে, সেটা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থেকে বাংলাদেশে রাষ্ট্র চলছে, রাজনীতি চলছে এবং ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে। তো তার কারণে, এসব কারণেই বাংলাদেশের মানুষের এর সাথে যুক্ততা খুব কম। তারা জানে না আসলে কি হচ্ছে, কোথায় হচ্ছে, এবং সেইগুলি যদি আপনি বিবেচনা করেন, আমাদের দেশের, আমাদের আগের বক্তারাও বলেছেন এবং আমরা সবাই জানি, এটা কাণ্ডজ্ঞানের বিষয়। বাংলাদেশের প্রধান সম্পদ, রহমতুল্লাহ ভাই পরিষ্কার করেই বলেছেন যে বাংলাদেশের যদি বলতে হয় প্রধান সম্পদ, 1 নম্বর সম্পদ কোনটা, তাহলে হচ্ছে পানি সম্পদ। এবং বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে হাতে গোনা কয়টা দেশের একটি, যাদের পানির ব্যাপক, তাদের সম্পদের কোনো মানে সেই সম্পদটা এত প্রাচুর্য, ভূগর্ভস্থ পানি, ভূপরিস্থ পানি। আমরা তো জানি এরকম দেশ অনেক আছে যাদের পানি কিনে আনতে হয় বিদেশ থেকে। আপনি সিঙ্গাপুরের কথা ধরেন, তার তো পানি আমদানি করতে হয় পানি পানের জন্য। মধ্যপ্রাচ্যের দেশ, তাদের এই স্যালাইন ওয়াটারকে ডিস্যালিনাইজ করার জন্য $1 বিলিয়ন খরচ করতে হয়। সেখানে বাংলাদেশের মানুষ তার 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 পানির মধ্যেই জমে, মাটির নিচে পানি, মাটির উপরে পানি, নদী নালা, খাল বিল। এবং সাত্তার ভাই খুব ভালো একটা দিক বলেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের লড়াই করা সম্ভব হতো কিনা যদি নদী নালা, খাল বিল না থাকে। এই নদী নালা, খাল বিলই কিন্তু বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের প্রধান শক্তি ছিল। সেই পানি, যে পানিটা আমরা স্বাদু পানি হিসেবে, এবং শুধু না, আমাদের কৃষি, আমাদের ভূপ্রকৃতি, আমাদের প্রাণ প্রকৃতি, আমাদের প্রাণ বৈচিত্র্য, সব কিছুর উৎস হচ্ছে এই পানি, আমাদের গাছপালা, বন। সেখানে আমাদের সমস্ত এমন সব উন্নয়ন প্রকল্প নেওয়া হয়, এমন সব উন্নয়ন প্রকল্প সরকারের পক্ষ থেকে নেওয়া হয় এবং ঋণের টাকায় নেওয়া হয়, $1 বিলিয়ন খরচ করা হয়, যেগুলিতে এই পানিটা নষ্ট হয়। নদী নষ্ট হয়, মাটির নিচের পানি নষ্ট হয়, এবং সেগুলিরই পরিণতি হচ্ছে বর্তমানে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে অনেক নদী মৃত, অনেক নদী আসলে নাই এখন। আমাদের যে হিসাবের যে নদী, তার মধ্যে অনেক নদী নাই। আমরা যদি সংক্ষেপে কারণগুলি অনুসন্ধান করি, আমি মনে করি যে আমাদের সেই সাথে এটাও মনে রাখতে হবে, এই যে বাঁধ কেন্দ্রিক উন্নয়ন প্রকল্প, এটা কিন্তু একটা দর্শন, উন্নয়ন দর্শন, মানে সেখানে নদীকে নিয়ন্ত্রণ করার একটা চিন্তা বা দর্শন আছে। নদীকে নিয়ন্ত্রণ করা, নদীকে খর্ব করা, এবং সেটার ফলাফল কিন্তু যারা বাঁধ দেয় তাদের জন্য ভালো হয়। আপনি ফারাক্কা বাঁধ যখন ভারত দিচ্ছিল, তখন ভারতেরই কোনো পানি বিশেষজ্ঞ সেটা বিরোধিতা করেছিলেন এই যুক্তিতে যে ফারাক্কা বাঁধ যদি হয়, তাহলে ফারাক্কা বাঁধের উজানে অন্যান্য যে অঞ্চল আছে তাদের জন্য আলটিমেটলি আখেরে ক্ষতিকর হবে। এবং কিছুদিন আগে আপনারা জানেন যে বিহারের মুখ্যমন্ত্রী, তিনি কোদাল নিয়ে ফারাক্কা বাঁধ ভাঙার জন্য যাচ্ছিলেন। আমরা কিন্তু ফারাক্কা বাঁধ ভাঙার জন্য কোদাল নিয়ে এখনও যাইনি, কিন্তু ভারতেরই লোকজন কোদাল নিয়ে ভাঙার জন্য যাচ্ছেন, কারণ ওই বাঁধটা তাদের জন্যই ক্ষতিকর হচ্ছে। এবং সেটাই হবে, ভারতে আপনি একদিকে যদি ক্ষতি হয়, আরেক দিকেও ক্ষতি হবে। যেমন আমাদের দেশে যখন বিভিন্ন প্রকল্প করা হয়, যে কর্ডন দিয়ে কিংবা বোল্ডারের কথা বলেছেন মুস্তফা আলী,
যে পোল্ডার দিয়ে পানি ঢোকা বাধা দেওয়া হলো। পানি ঢোকার জন্য যখন বাধা দেওয়া হয় তখন আন্তর্জাতিক সংস্থার কনসালটেন্ট এবং ব্যুরোক্রেটরা দেখালেন তাদের আবার বিভিন্ন রকম টেকনিক্যাল হিসাব আছে যে ইন্টারনাল রেট অফ রিটার্ন কত হবে, প্রোডাক্টিভিটি কত বাড়বে, ফসল উৎপাদন কত বাড়বে, এগুলি দেখিয়ে তারা দেখায় যে এটা খুবই পজিটিভ একটা প্রকল্প। এবং এগুলি করে আপনি যখন পানিটা আসা বন্ধ হয় প্রথম দিকে তো উৎপাদন ভালো হয়, তারপরে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পানি যখন আসতে পারে না তখন তো এখানকার প্রাণ বৈচিত্র্য, পরিবেশগত ভারসাম্য সেটা নষ্ট হয়। তার ফলে এখানে উৎপাদনশীলতাও কমে যায় এবং পানি যখন আসতে পারে না তখন এইখান থেকে পানি তো বেরোতে পারে না, যেটা মোস্তফা আলী বলছেন, তখন জলাবদ্ধতা তৈরি হয়। তার মানে আপনি যখন এরকম ঘেরাও বাঁধ এই ধরনের অ্যাপ্রোচে যদি যায় তাহলে যারা যায় তারাও একটা পর্যায়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং সেটা ভারতেও হচ্ছে। তার মানে আমাদের 1 নাম্বার সমস্যার উৎস হচ্ছে ভারত, এটা আমরা সবাই জানি, বুঝি। 2 নাম্বার খাল বিল নষ্ট করে সড়ক তৈরি করা, তারপরে হচ্ছে কনস্ট্রাকশন, বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন। এবং সেখানে দেখা যাচ্ছে যাদের বাংলাদেশ রক্ষা করার দায়িত্ব, যেমন আমলাতন্ত্র, সে আমলাতন্ত্রের বিভিন্ন ধরনের প্রকল্প, নদী বিনাশ করে বিভিন্ন ধরনের প্রকল্প নেওয়া হচ্ছে। সামরিক বাহিনী তাদের সেনানিবাস থেকে শুরু করে এমন সব প্রকল্প তারা নিয়েছে যেগুলি তো নদীর বিনাশ হচ্ছে, নদী ক্ষতিগ্রস্ত। হাওরের এখানে সেনানিবাস করার কী দরকারটা সেটা আমরা জানি না, কিন্তু এই ধরনের জায়গাগুলোতে এমনভাবে করা হচ্ছে এয়ারফোর্স কিংবা নৌবাহিনী তাদের বিভিন্ন ধরনের প্রকল্পে দেখা যাচ্ছে নদী এবং নদীর যে পানি প্রবাহ সেই পানি প্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তৃতীয়ত হচ্ছে আমাদের দেশের ক্ষমতাবান লোকজন যারা নদীর দখল এবং দূষণের কারণে প্রথমে দূষণ হয়, তারপরে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, মরে যায়, তারপরে সেটা জমিতে পরিণত হয়। এবং যারা ক্ষমতা লোভী এবং যারা পুঁজি প্রক্রিয়ার মধ্যে দিয়ে থাকে, লাভ করতে হবে, তাদের কাছে তারা যখন নদীর দিকে তাকান তারা তো নদীর পানি দেখেন না, তারা দেখেন যে এই নদী যদি শুকায় তাহলে যে জমিটা হবে সেই জমি তো শত হাজার কোটি টাকার সম্পদ। নদী তো শত হাজার কোটি টাকার সম্পদ না, কারণ নদী তো ব্যক্তিগত সম্পত্তি না। সেই নদী থেকে জমি হলে সেটাকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দখল করবে এবং তারপর শত হাজার কোটি টাকা তার মুনাফার একটা সম্ভাবনা তৈরি হবে। সুতরাং এই ধরনের ক্ষমতাবান এরা এবং রাষ্ট্র, এই দুইয়ের যে নেক্সাস, এইটা হচ্ছে বাংলাদেশের নদী এবং পানি সংকটের প্রধান কারণ। আপনি ওয়াসা মতো যে সমস্ত প্রতিষ্ঠান আছে, আমরা স্বাধীনতার 54 বছর পরে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে পানির কোনো অভাব নাই, সেই দেশে আমাদের স্বাদু পানি, বিশুদ্ধ পানি পাই না। বাংলাদেশের মানুষ দূষিত পানির জন্য অসুস্থ, দূষিত পানির জন্য তাদের বিভিন্ন জীবন বিপর্যস্ত, তাদের প্রচুর প্রাইভেট ক্লিনিক হচ্ছে, স্বাস্থ্য খাতে ব্যয় বেড়ে যাচ্ছে, শুধুমাত্র পানি ঠিক নাই। সেজন্য এই পানিটা যথাযথভাবে করা সম্ভব ছিল। জলবায়ু পরিবর্তন, এই জলবায়ু পরিবর্তন হচ্ছে বাইরের একটা কারণ এবং আমাদের দেশে দেখি অনেক গবেষণা প্রকল্প হচ্ছে এটা দেখানোর চেষ্টা যে বাংলাদেশের নদী নালা খাল বিলের যে অবস্থা সেটা জলবায়ু পরিবর্তনের জন্য হচ্ছে। জলবায়ু পরিবর্তনের অবশ্যই কিছু কারণ আছে, কিন্তু জলবায়ু পরিবর্তন যদি নাও হতো, পৃথিবীতে যদি জলবায়ু পরিবর্তনের সমস্যা নাও থাকতো, তাইলেও তো আমাদের যে নদীর পানি প্রবাহ, এই প্রবাহের বর্তমান যে দশা, সেটা থেকে আমরা রক্ষা পেতাম না। কারণ এটা দখলে, দূষণে, সরকারের উন্নয়ন প্রকল্পে কিংবা ভারতের বাঁধে কিংবা নিজেদের বাঁধে এমনিতেই বিপর্যস্ত অবস্থা।